হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম এইচএসসির প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আরও একটি ক্লাস। এই ক্লাসে মূলত আজকে আমরা আলোচনা করব সরলরেখা। সরলরেখার 3C, সরলরেখা 3C এই পার্টের আলোচনা করব। তো বিগত ক্লাসগুলোতে আমরা অবশ্যই দুটি পার্ট অর্থাৎ এ এবং বি, সরলরেখার এ এবং বি এই পার্ট নিয়ে আলোচনা করেছি। আজকে মূলত সরলরেখা তৃতীয় পার্ট অর্থাৎ 3C এই পার্ট নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। তো এখানে সরলরেখা 3C এই অধ্যায়টাতে মোটামুটি দুটি টপিক নিয়ে আলোচনা করা আছে। একটি হচ্ছে ক্ষেত্রফল, দুইটি হচ্ছে সমরেখ। মোটামুটি এই ক্ষেত্রফল আর সমরেখ এই দুটি টপিকের উপর আলোচনা এই 3C পার্টে। তো আমরা যদি ক্ষেত্রফল এবং সমরেখ এই দুটি কথার অর্থ বা এই দুটি কাজ আমরা যদি জানি, তাহলে এখানে যাবতীয় যেগুলো অঙ্ক উঠানো আছে অর্থাৎ 3C অধ্যায়ে যতগুলি অঙ্ক আছে সকল অঙ্ক আমরা সলভ করতে পারবো আশা করি। তো এখন আমরা কথা না বাড়িয়ে চলে যাই ক্ষেত্রফল নির্ণয়। আমরা অনেকগুলো প্রসেস জানি ক্ষেত্রফল নির্ণয়ের। সেই ক্ষেত্রফল নির্ণয়ের একটি প্রসেস হচ্ছে বিন্দু থেকে কিভাবে ক্ষেত্রফল বের করা যায়। তার জন্য আমরা যেই প্রসেসটা অবলম্বন করি বা নিয়মটা মেনে চলি, আমরা শর্টকাটে আমি সেই সূত্রটাই শুধু দিলাম, x1 y1, এখানে ধরো x2 y2, এখানে ধরো x3 এবং y3, ধরো এই তিনটি বিন্দু দ্বারা একটা ত্রিভুজ গঠিত। এই ত্রিভুজটি গঠিত হচ্ছে এ একটি বিন্দু, বি একটি বিন্দু, সি একটি বিন্দু। এগুলো হচ্ছে এই ত্রিভুজটির শীর্ষবিন্দু। এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? খুব শর্টকাট, খুব সহজ হিসাব হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাধারণত ঘোরানোর নিয়ম। তবে ত্রিভুজের ক্ষেত্রে কেউ যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরায় তারপরেও ক্ষেত্রফলে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমরা নিয়ম অনুসারে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই বিন্দুগুলোকে যদি আমি সাজাই তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব। অর্থাৎ ক্ষেত্রফল সমান প্রথমে হাফ লিখব, এরপর পরম মান। এটা ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজের সংকেত দিলেও হবে, না দিলেও হবে, ক্ষেত্রফল এমনিতে লিখলেও হবে। ক্ষেত্রফল সমান হাফ, এখানে কত? x1 y1, x2 y2, x3 y3, আবারও x1 y1। অর্থাৎ প্রথমে আমি লিখছি প্রথম এ বিন্দু, তারপর বি বিন্দু, তারপর সি বিন্দু, আবারও রিপিট এ বিন্দু, ক্লোজ। এখন হিসাবটা দেখো, এটার সাথে এটা গুণ, অর্থাৎ x1 y2 প্লাস এটার সঙ্গে এইটা গুণ x2 y3 প্লাস এটার সঙ্গে এটা গুণ, অর্থাৎ x3 আর y1। অর্থাৎ ওপর থেকে নিচ পর্যন্ত গুণ, সব প্লাস, এরপরে সূত্রের মাইনাস। এখন নিচ থেকে ওপরে গুণ, অর্থাৎ এটার সাথে এটা গুণ মাইনাস, এটার সাথে এটা গুণ মাইনাস, এটার সঙ্গে এটা গুণ, অর্থাৎ x2 y1 মাইনাস x3 y2 মাইনাস x1 y3, এই বর্গ একক। এটাই হচ্ছে এই ত্রিভুজটির ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয় করার সরাসরি সূত্র। টপিক নাম্বার 1-এ আমি ক্ষেত্রফলের কথা বলছিলাম। ক্ষেত্রফল নির্ণয়, তো এই প্রসেসে আমরা সহজেই ক্ষেত্রফল বের করে ফেলবো। তবে এই সূত্রটা প্রমাণ কোত্থেকে আসছে সেটা প্রমাণ জরুরি নয় যদিও, তারপর আমি এখানে 5 নম্বর একটা অঙ্ক উঠাই রাখছি। দেখো, এই অঙ্কটা মোটামুটি একটা প্রমাণের মতো। আমি এখানে যখন প্রবলেমটা সলভ করবো তখন বুঝতে পারবে। আপাতত ক্ষেত্রফল আমরা এইভাবে বের করব। এখন আরেকটা টপিক ছিল, টপিক নাম্বার 2, সমরেখ। এই সমরেখ কথার অর্থ হচ্ছে একই রেখায় অবস্থান করা। এখানে সমরেখটা আমরা দুইভাবে চেক করতে পারি। একটা হচ্ছে ক্ষেত্রফল = 0, অর্থাৎ ক্ষেত্রফল দিয়েও সমরেখ করা যায়, আবার ঢাল দিয়েও করা যায়। তো ঢালের আলোচনা এখানে নাই যদিও, তারপরও আমি ঢালের একটু কথা বলেই এখানে যাই, যে আমরা ঢাল নির্ণয় দিয়ে কীভাবে সমরেখ চেক করতে পারি। তিনটি বিন্দু যদি থাকে ত্রিভুজের, সেই ত্রিভুজের তিনটি বিন্দুর ঢালগুলি যদি পরস্পর কি হয়, সমান হয়, অর্থাৎ এবির ঢাল, বিসির ঢাল এবং সিএ ঢাল যদি সমান হয়, তাহলে আমরা তাদেরকে সমরেখ বলতে পারি। তো আমরা ওই প্রসেসে না গিয়ে আমরা যদি মনে করি যে ক্ষেত্রফল বের করব, কোনো কথা নাই, ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফলের মান যদি 0 আসে, অর্থাৎ টপিক নাম্বার 2 এর হিসাব হলো ক্ষেত্রফল 0। যদি ক্ষেত্রফল 0 আসে তাহলে সমরেখ।
বাস। এটা হতে পারে ত্রিভুজ, হতে পারে চতুর্ভুজ, হতে পারে পঞ্চভুজ, যে ভুজ বিশিষ্ট জিনিস হয় হোক, ত্রিভুজ মানে বহুভুজ হয় হোক, ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের মান যদি শূন্য আসে তাহলে সেই বিন্দুগুলি সমরেখ হবে। কাহিনী ক্লোজ। তো চলুন বন্ধুরা, আমরা এখন একের পর এক প্রবলেমগুলো সলভ করি। ক্ষেত্রফলের কি কি প্রবলেম আছে, তো সেই হিসাব অনুসারে আমি যদি প্রথমটার প্রবলেমটা, আমি প্রথমেই 5 নম্বরের প্রবলেমটাতে গেলাম। এটা একটা কাহিনী আছে। নাম্বার 5 নম্বর প্রবলেমে খেয়াল করে দেখো, এখানে বলছে কি এ ও বি দুইটি বিন্দুর ধনাত্মক স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে। এখানে কত দেওয়া আছে এখন দেখো, খেয়াল করো। একটা হলো x1 y1, আরেকটি হচ্ছে x2 এবং y2, এবং শূন্য হচ্ছে মূলবিন্দু। এখানে হলে বলছে মূল নিয়মে, এখানে একটা কথা বলা আছে, মূল নিয়মে প্রমাণ করো যে ত্রিভুজ ও এ বি সমান সমান এইটা, অর্থাৎ হাফ x1 y2 মাইনাস x2 y1। এটা আমাকে প্রমাণ করতে বলছে। মূল নিয়ম, এই মূল নিয়ম কথা থাকার কারণে যেটা হবে, আমাকে সূত্রের মতো করে প্রমাণ করতে হবে। যদি না হতো তাহলে আমি সরাসরি ক্ষেত্রফলে ফেলাই দিলে কিন্তু মানটা চলে আসতো। ক্ষেত্রফলে ফেলাই দেওয়ার কথার অর্থটা দেখো, আমি যদি এই প্রশ্নটা, যেহেতু ক্ষেত্রফলের সূত্র নিয়ে কথা বললাম, সেজন্য সরাসরি সূত্রের মতো প্রমাণ এটা নিয়ে একটু আগে আলোচনা শেষ করে নিই। এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, মনে করি এটা একটা অক্ষরেখা। এই অক্ষরেখার সাপেক্ষে দুটি ধনাত্মক বলছে, ধনাত্মক স্থানাঙ্ক x1 y1 x2 y2। আমি যদি মূল বিন্দু, এবং বলছে মূল বিন্দু, কোথাও একটা কথা বলা আছে এখানে আরেকটি, সেটা মূল বিন্দু। মূল বিন্দু এই বিন্দু এবং এই বিন্দু, এই তিনটা বিন্দুর সমন্বয় ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজটি হতে হবে মূল বিন্দু থেকে। মূল বিন্দু থেকে আমি যদি ত্রিভুজটি চিন্তা করি, এরকম ধরো, এরকম, এটা হচ্ছে মূল বিন্দু 0 0, এটা ধরো এ বিন্দু, যার স্থানাঙ্ক ধরো x1 y1, আর এটা ধরো বি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x2 আর y2। এখন এই ত্রিভুজটির ক্ষেত্রফল আমাকে প্রমাণ করতে হবে কত, হাফ x1 y2 মাইনাস x2 y1। এটা যদি আমি এখন সরাসরি ক্ষেত্রফলে ফেলাই দিই, অর্থাৎ ক্ষেত্রফল সমান হাফ এই বিন্দু এবং এই বিন্দু, এই তিনটা বিন্দু নিয়ে সরাসরি ক্ষেত্রফলের সূত্র ফেলাই দিলে কিন্তু আমার এই প্রমাণটা চলে আসবে। তবে এই মূল নিয়মে কথা থাকার কারণে সেটা গ্র্যান্টেড হবে না, আমাদেরকে অবশ্যই এটা প্রমাণ করে দেখাতে হবে। তো চলুন বন্ধুরা দেখি কিভাবে প্রমাণ করতে পারি। আমরা যেটা এখন প্রমাণ করতে পারি সেটা হচ্ছে, আমি যদি এখান থেকে একটা চিন্তা করি যে আমি অক্ষটা সাপেক্ষে কি কি বিন্দুগুলো পাচ্ছি, এটা বিন্দুটা একটু ভিতরে আঁকাই। এখানে দেখো, এখানে ওয়াই প্রাইম থাকলো, এটা মূলবিন্দু ও 0 0 থাকলো। এখন দেখো, এটা যদি মূলবিন্দু হয়, এখান থেকে সোজা এক্স অক্ষের উপর লম্ব টানবো, এ থেকে সোজা, এবং এটার থেকে সোজা লম্ব টানবো। এই লম্ব টানলে যেটা হচ্ছে, দেখো এখান থেকে এতটুকু, এটা একটা নাম দিলাম ধরো এম, এটার নাম দিলাম এন, আর এখান থেকে এতটুকু, ভালো করে বুঝতে হবে। তো এই মূলবিন্দু থেকে এম পর্যন্ত এটুকুর মান কত হবে, যেহেতু এটার এই যে এর স্থানাঙ্কের প্রথম স্থানাঙ্কটা হচ্ছে x1, তাই এর মান হচ্ছে x1, আর এই এম থেকে এ পর্যন্ত এটা হচ্ছে y1, এটা হচ্ছে আমার মান। এরপরে বি বিন্দু, অর্থাৎ এখান থেকে এতটুক পর্যন্ত কত বিন্দু আছে, প্রথমটা x2, আর পরেরটা কত, অর্থাৎ এখান থেকে এতটুকুর মান হচ্ছে y2। অর্থাৎ এই যে বি বিন্দুটা এখানে হওয়ার কারণ হলো যে এই মূল বিন্দু থেকে এতটুকু পর্যন্ত ডিস্টেন্স x2 আসার পর আমরা y2 পরিমাণ ওপরে উঠছি। অর্থাৎ এখান থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ও এম, খেয়াল করো, ও থেকে এম এর মান হচ্ছে x1, আবার ও থেকে এন এর মান হচ্ছে কত, x2। খেয়াল করো, ও থেকে এন এটা হচ্ছে x2। এরপরে যদি আমি চিন্তা করি যে এম এ, অর্থাৎ এ থেকে এম এর মান হচ্ছে y1, আবার বি থেকে এন এর মান হচ্ছে y2। প্রত্যেকটা মান সেপারেট করে নিলাম। এখন যদি মনে করি আমি আরেকটা মান বের করবো, অর্থাৎ এম এন, খেয়াল করো এম এন, এটার মান কত হবে, টোটাল এটা থেকে, অর্থাৎ ও এন থেকে ও এম মাইনাস করতে হবে। ও এম থেকে ও এন মাইনাস করলে আমি কি পাবো,
আমি পাবো হচ্ছে mn, এতটুকুর মান পাবো। অর্থাৎ x2 থেকে যদি আমি x1 মাইনাস করি তাহলে আমি mn এর মানটা পাবো। সকল বাহুগুলির মান আমরা বের করে নিয়েছি। এখন আসি টোটাল ক্ষেত্রফলে। কোথায়? ক্ষেত্রফলে। ক্ষেত্রফলটার হিসাবটা দেখো এখন। অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের মধ্যে আমাদের কি লেখা আছে আমি যদি উল্লেখ করে দিই এটা বেশি ভালো হয়। একবার আমি কার ক্ষেত্রফলটুকু বের করতেছি। আমি যদি এটার ক্ষেত্রফল বের করতে চাই, অর্থাৎ ক্ষেত্রফল অফ কত ও এ বি, ক্ষেত্রফল অফ ও এ আর বি সমান সমান এই যে পুরা চিত্রটা দেখো, পুরা চিত্রতে খেয়াল করে দেখো পুরা চিত্রের মধ্যে আছে কি কি। পুরা চিত্রের মধ্যে বেশ কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে ত্রিভুজ, এটা তো আছেই, ও এ বি তো আছেই, এখানে একটা ত্রিভুজ আছে, তারপরে এই পুরাটা নিচে একটা ত্রিভুজ আছে, এখানে একটা ত্রিভুজ আছে। আবার বিকল্প চিন্তা করলে যদি দুটা করে ধরো অন্যরকম হবে। আমি এখানে যেটা আসতেছি সেটা হলো যে আমি যদি মনে করি এই পুরা ত্রিভুজটার চিত্র, অর্থাৎ ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রফল, এখানে দেখো ত্রিভুজ ক্ষেত্রফল অফ ও এম এ, এটা একটা ত্রিভুজ ক্ষেত্রফল। তারপরে দেখো এইখানে পুরাটা, এই পুরাটা কিন্তু একটা ট্রাপিজিয়াম ধরতে পারি আমরা। তাহলে পুরা ক্ষেত্রফল প্লাস ট্রাপিজিয়াম ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম ক্ষেত্রফল অফ কত, এখানে বলা যেতে পারে এম এন আর বি আর এ, এটা হচ্ছে ট্রাপিজিয়াম ক্ষেত্রফল। আমি প্রথমে যেটা লিখছি সেটা হচ্ছে ও থেকে এমতে গিয়ে এতটুকু ক্ষেত্রফল এখানে আছে, আর এখান থেকে বাকি অংশটুকু এটার থেকে এটাতে গিয়ে এটাতে আছে। তার মানে আমার পুরা চিত্রের ক্ষেত্রফল এখানে আছে। সেখান থেকে যদি আমি মাইনাস করে দিই, কোনটা মাইনাস করে দিই? নিচের অংশটুকু, অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্রফল অফ ও এন বি। ভালো করে খেয়াল করো, এখানে ভালো করে ক্লিয়ার কনসেপ্টটা দেখে নাও একটু, যে আমি যে চাচ্ছি হচ্ছে ও থেকে এতে গিয়ে বিতে এই ক্ষেত্রফলটুকু আমি বের করব, ওপরের এই অংশটুকু ও এ বি, এই ক্ষেত্রফলটা আমরা বের করতে চাচ্ছি। তার জন্য আমি প্রথমে যেটা লিখলাম হচ্ছে ও এম এ, এই ক্ষেত্রফল এতটুকু অংশ প্লাস ট্রাপিজিয়াম ক্ষেত্রফল অফ এম এন বি এ, অর্থাৎ এই দুটার মধ্যে পুরা চিত্র চলে আসছে। সেখান থেকে যদি মাইনাস করে নিচের অংশটুকু, অর্থাৎ এখান থেকে এতটুকু যদি বাদ দিয়ে দেই, ও এন বি যদি বাদ দিই, তাহলে ওপরের অংশটুকু আমার বহাল থাকবে। অর্থাৎ এখান থেকে আমরা সহজেই হিসাবটা করতে পারবো। তো দেখি বন্ধুরা হিসাবটা করি কি আসে। এখানে ও এম এ, এই যে ও এম এ, এটা হচ্ছে ও এম এর ত্রিভুজ, এর ক্ষেত্রফল কত আসবে? হাফ গুণ ভূমি, ভূমি কিন্তু x1 গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে y1, বাস এটা ক্ষেত্রফল শেষ। প্লাস ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে এখানে সমান্তরাল বাহু কোনটা? এটা আর এইটা, অর্থাৎ y1 প্লাস y2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ mn। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এম আর এন, অর্থাৎ এখানে বের করে রাখছি আমি, এই যে mn। দেখো কত তাহলে? x2 মাইনাস x1, এইটা। এরপরে মাইনাস কোনটা? ত্রিভুজ ও এন বি, তার মানে ও এন আর বি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে হাফ গুণ ভূমি, পুরোটা ভূমি, অর্থাৎ x2 গুণ উচ্চতা, উচ্চতা হচ্ছে y2, এটা। দেখো যেহেতু ক্ষেত্রফল আমরা এখানে মডুলাসের মধ্যে লিখতে পারি, পরে লিখবো না সেটা। এখন দেখো এখানেও হাফ আছে, এখানেও হাফ আছে, এখানে হাফ আছে, সবটা থেকে আমি হাফটা কমন নিয়ে নিলাম। আর ভিতরে আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটে আপাতত থাক, হাফ কমন নেওয়ার পরে এখানে থাকলো হচ্ছে x1 আর y1 প্লাস এই দুটা গুণ, এটার সাথে এটা গুণ করলে কি হয়? x2 y1 মাইনাস x1 y1, এই y1 দুটা গুণ করলাম। এরপরে প্লাস এটা দিয়ে গুণ করলে কত হবে? x2 y2 আর মাইনাস এটার সাথে এটা গুণ করলে x1 y2, এখানে কত আসছে তাহলে? মাইনাস x2 y2। বিষয়টা এরকম, আমি হাফ সবার থেকে, অর্থাৎ এখান থেকে হাফ আগে কমন নিচ্ছি, ভিতরে সব গুণ করে যা হলো।
তাহলে এখানে হাফ থাকলো, আর কাটাকাটি দেখো x1 y2, x1 কত y2, এটা কত x2 y2, x2 y2, x2 y2, আর x1 y1 এখানে একটা আছে, x1 y1, x1 y1, তো থাকলো কি এখানে x2 আর y1 আর মাইনাস x1 আর y2। দেখো কি আসছে হিসাবটা, আমাদের এখানে প্রমাণ যেটা চাইছে সেটা মেবি উল্টা আসছে, মানে x1 y2টা আগে আছে, আমাদের পরে আছে। আমরা যদি একটু ঘুরে নিয়ে এটা নিতে পারি কোনো সমস্যা নাই, যেহেতু ক্ষেত্রফল আমরা যদি ঘুরে নিই বিষয়টা এরকম করে লিখতে পারি যে হাফ এটাকে আগে দিলাম, অর্থাৎ x1 মাইনাস x1 y2, তখন এইখানে হবে মাইনাস, যদি কমন নিয়ে ভাবে তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে x2 y1 এটা করতে পারি। এখানে পরম মান, যখন পরম মান লাগাবো যেহেতু ক্ষেত্রফল, তখন এই মাইনাসটা ভ্যানিশ হবে, অর্থাৎ ফাইনালি হাফ x1 y2 মাইনাস x2 y1 এই বর্গ একক, এটা আমাকে মূলত প্রমাণ করতে বলছে। এই প্রমাণটার যেটা হিসাব সেটা হলো, এই প্রমাণটা যদি কেউ করতে পারে তাহলে ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্রটা ছিল সেটাও কিন্তু অনায়াসে করতে পারবে। সেই ক্ষেত্রফলের অরিজিনাল যেটা সূত্র সেটা মূল বিন্দু থেকে শুধু ছিল না, আর এটা হচ্ছে মূল বিন্দু থেকে ছিল, অর্থাৎ ও বিন্দুটা, একটা বিন্দু নিচ্ছে ও, অর্থাৎ 0 0, আর একটা এ আর একটা বি, এটা নিয়ে ক্ষেত্রফল তৈরি করলে এই ক্ষেত্রফলটা, এটা শুধুমাত্র মূল নিয়ম কথা থাকার কারণে আমাদেরকে এভাবে করতে হল। যদি মূল নিয়ম কথাটা না থাকতো তাহলে বন্ধুরা আমরা এভাবে করতাম না, আমরা সরাসরি এমনিতে ক্ষেত্রফল বের করলে ওকে ডান, প্রথমে যে ক্ষেত্রফলটা আমরা বের করছিলাম আর কি সরাসরি সেটা করলেই হইতো। তবে মূল নিয়ম কথা থাকলে অবশ্যই আমাকে এই সিস্টেম মেনটেন করে ক্ষেত্রফল বের করতে হবে, তা না হলে কিন্তু মার্কস পাওয়া যাবে না। ওকে বন্ধুরা, চলো তাহলে আমরা পরবর্তী প্রবলেমগুলোর দিকে তাকাই। এখানে আমি 5 নম্বর প্রবলেমটা আগে সলভ করলাম যাতে ক্ষেত্রফল বুঝতে আমাদের আরও সুবিধা হয়। এখন দেখো এখানে 1 নম্বর প্রবলেমে যাই। 1 নম্বর প্রবলেমে যেতে পারি আমরা। এখন 1 নম্বর প্রবলেমে যেটা আছে সেটা হচ্ছে যে 3টে বিন্দু দেওয়া আছে। দেখো এ একটি বিন্দু, বি একটি বিন্দু, এখানে এ একটি বিন্দু, বি একটি বিন্দু, সরি 3টে বিন্দু না, 2টি বিন্দু আছে। এ এবং বি দুটি বিন্দু হলে এ বি এর সমত্রিখণ্ডক বিন্দু দ্বয় মূল বিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করে। ক্ষেত্রফল চাইছে, এটা তো চট্টগ্রাম বোর্ড 17 সালে পড়ছে, রিসেন্ট প্রশ্ন। এটা অসীম স্যারের বইয়ের অঙ্ক, অসীম স্যারের 1-এর 4টে প্রশ্নটা সেট করছে। এখানে যেটা প্রশ্ন বলছে 1 নম্বর প্রবলেম, খেয়াল করো, দুটি বিন্দু, আমরা যদি অক্ষের সাপেক্ষে একটু বিন্দু দুটি আঁকানোর চেষ্টা করি, যে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম। বলছে কি দেখো এ সমান হচ্ছে 4 0, 1 2 3 4, এটা হচ্ছে এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 4 0, আর আরেকটা হচ্ছে বি 0 3 1 2 3, অর্থাৎ এটা হচ্ছে বি বিন্দু যার স্থানাঙ্ক 0 আর 3। এখন বিষয়টা কি আসলো, বিষয়টা হলো বলছে যে এ বি এর সমত্রিখণ্ডক, অর্থাৎ এ আর বি যোগ করবে, এ আর বি যোগ করো, এ আর বি যোগ করলাম, যোগ করলে এ আর বি যোগ করলে এটার সমত্রিখণ্ডক বিন্দু বের করতে হবে। এ বি এর সমত্রিখণ্ডক বিন্দু দ্বয়, অর্থাৎ সমত্রিখণ্ডক বিন্দু একটা নাম যদি আমরা এম দিই, একটা নাম যদি আমরা এন দিই, তাহলে এই সমত্রিখণ্ডক বিন্দু দ্বয় মূল বিন্দুর সাথে, মূল বিন্দু মানে কি, এখানে দেখো একটা বিন্দু আছে 0 0, মূল বিন্দু হচ্ছে 0 0, এই মূল বিন্দুর সাথে এই সমত্রিখণ্ডক বিন্দু দ্বয় যে ত্রিভুজ গঠন করছে, এই ত্রিভুজ গঠন করছে, অর্থাৎ এই ত্রিভুজটুকুর ক্ষেত্রফল আমাদের চাইছে। অর্থাৎ মূল বিন্দুর সাথে এই সমত্রিখণ্ডক বিন্দু দ্বয় যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল বের করতে বলছে। ত্রিভুজের ক্ষেত্রফল ঘুরাই ফেসে ত্রিভুজের ক্ষেত্রফলই গেছে, কিন্তু বিন্দু ফ্রেশ দেওয়া নাই, এম এবং এন বিন্দুটা আমাকে এখন বের করতে হবে। তাহলে আমরা এর আগের ক্লাসে যেটা করছিলাম সেই অঙ্কটাই মনে করে চলে আসলাম। এই চিত্রটাকে একটু ফ্রেশ করে বাইরে এসে উপস্থাপন করি, যদি আমরা বিষয়টা এরকম পাবো, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 0 আর বি বিন্দুর স্থানাঙ্ক হলো 0 আর 3। বলছে এটাকে সমত্রিখণ্ডক বিন্দু, অর্থাৎ এটাকে ঠিক 3 ভাগে ভাগ করতে হবে। ধরো একটা এম একটা এন, প্রথমে আমাকে যেটা করতে হবে এম বিন্দুটা বের করতে হবে, তারপর এন বিন্দু বের করতে হবে, তারপরে এম আর এন যখন ওকে হবে মূল বিন্দুর সাথে এই এম এন এর ক্ষেত্রফল বের করলে ক্ষেত্রফলটা চলে আসবে। তো চলুন বন্ধুরা আমরা দেখি সলভ করি কি আসে। তো আমরা প্রথমে যেটা করব, এটার এম বিন্দুটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি সলিউশানে, 1-এর সলিউশান সেটা হচ্ছে যে আমরা প্রথমে এ বিন্দুটা ধরে নিলাম। এ বিন্দুটা ধরে নেওয়া বলতে এর নাম তোদের দেওয়াই ছিল, ধরার কিছু নাই তাহলে। আর বি বিন্দুটা কত, 0 আর 3, এ আর বি। এখন এ আর বি এর সংযোগ রেখাটি এম বিন্দুতে, এখন
আমরা বলতে পারি যে ধরি বা মনে করি এবি রেখাটি এম বিন্দুতে, এই যে এম বিন্দুতে ধরলাম, এম বিন্দুতে কত ইস্টু, এখানে 1 আর এখানে কত 2 ভাগ আছে। অর্থাৎ ধরি এবি রেখাটি এম বিন্দুতে 1:2 এত বিন্দুতে অন্তর্বিভক্ত করছে, অন্তর্বিভক্ত করছে। তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক হবে 1 গুণ 0-র সাথে, অর্থাৎ 1 × 0 প্লাস 2 গুণ হচ্ছে, কেমনে হয় অন্তর্বিভক্ত সূত্র কেমনে, এই 1 গুণ হয় কার সাথে, এটার প্রথমটার সাথে, 2 গুণ হয় এটার প্রথমটার সাথে, অর্থাৎ 2 × এটার প্রথমটা হচ্ছে 4 ডিভাইডেড বাই 1 + 2 কমা, এরপরে আবার 1 গুণ হবে এটার পরেরটার সাথে, অর্থাৎ 1 × 3 প্লাস 2 × 0 বাই 1 + 2। হিসাব দেখো তাহলে কত আসলো। তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক আসলো এটা 0, 4 × 8 অর্থাৎ 8/3, হাঁকা বাঁকা 4 × 8 ভাগ 3, আর এটা কত হলো, এটা 0 অর্থাৎ 3/3 অর্থাৎ 1 হচ্ছে নাকি, 3/3, হ্যাঁ 1। তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম 8/3 আর 1, এটা হচ্ছে এম বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো এম বিন্দুর স্থানাঙ্কটা আমরা পাইছি, কেবল আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পেলাম। এখন এখানে আসো এন বিন্দুর স্থানাঙ্ক লাগবে। এন বিন্দুর স্থানাঙ্ক কেমনে হবে? এন বিন্দুর স্থানাঙ্কটা আমরা সরাসরি এই যে এম বিন্দুর স্থানাঙ্ক যেটা পাইলাম সেটা হচ্ছে 8/3 আর 1, এখানে আমরা এম এবং বি এর মাঝখানে কিন্তু আছে এন বিন্দু, তাহলে মধ্যবিন্দু সূত্র ফেলে করি, সহজ হবে। এখন লিখতে পারি আমরা যে অতএব এন বিন্দুর স্থানাঙ্ক, এন বিন্দুর স্থানাঙ্কটা তাহলে কী হবে, এন বিন্দুর স্থানাঙ্কটা হবে তাহলে এইটা প্লাস এটা বাই 2, অর্থাৎ 8/3 প্লাস 0/2 আর 1 + 3/2। তাহলে কত আসতেছে এন বিন্দুর স্থানাঙ্ক? তাহলে আসলো 8/6 হয়ে যাচ্ছে এটা, আর এটা হলো 3/2, আর 3 আর 4/2 মানে 2। এই তো হচ্ছে এন বিন্দুর স্থানাঙ্ক। এখন আসি আমাদের, যেহেতু আমাদের এন বিন্দু পাওয়া গেছে, এখানে এম বিন্দু পাইছি আর মূল বিন্দু 0, 0 আছে, এখন আমাদের ক্ষেত্রফলটা বের করব। অতএব ক্ষেত্রফল অফ ও এম আর এন, অর্থাৎ যে অংশটুকুর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলছিল, এই অংশটুকুর মূল বিন্দু, এম বিন্দু, এন বিন্দু এতটুকুর, তার ক্ষেত্রফলটা কী হয় এখন দেখো। তাহলে ক্ষেত্রফলের সূত্র ইউজ, প্রথমে হাফ, তারপর বিন্দুটা আমরা মূল বিন্দু থেকে শুরু করতে পারি, ভালো হবে 0, 0, এরপরে আমরা ইচ্ছা মতো নিতে পারি, এম নিতাম কোনো সমস্যা নাই 8/3, তারপরে 1, তারপর এন নিলাম 8/6, তারপরে 2, এরপর আবার 0, 0। এই এখন হিসাব করো, হিসাব কেমনে, এটার সঙ্গে এটা গুণ করলে 0 হবে, প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে আর 2 16/3 হবে, তারপরে প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে 0 হবে, মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে নিচ থেকে গুণ করলে আবার 0। কারণ প্রথমে গুণ করলাম এটার সঙ্গে এটা, প্লাস এটার সঙ্গে এটা, প্লাস এটার সঙ্গে এটা, এখন মাইনাস এটার সঙ্গে এটা 0, মাইনাস এটার সঙ্গে এটা করলে কত হবে 8/3, 0 তো লিখছি, 0 লেখার পরে দেখো -8/3, 1 সাথে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ, অর্থাৎ -0। এই এখন আসি হিসাব, এখানে দেখো কত আছে, হাফ থাকলো, এই হাফ আছে, আর এখানে তাহলে থাকলো হচ্ছে 16/3 -8/3, এছাড়া তো সবগুলো 0। চলো এখানে হাফ লসাগু করতে পারি আমরা 3, লসাগু করলে কত হচ্ছে 16 - 8, তাহলে এখানে থাকলো হাফ, কত থাকে 8/3, 8/3 হলে কত আসবে ফাইনালি যেটা আসলো, তাহলে কাটাকাটি করলে কত আসতেছে 4/3,
4/3, এইটা আসলে ক্ষেত্রফল। এটা হচ্ছে আমাদের তাহলে ক্ষেত্রফল। বিন্দুর যেটা হিসাব আছে, যেটা কত বর্গ একক, 4/3 বর্গ একক, এটাই তাহলে আমাদের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা আমাদের যে ক্ষেত্রফলটা পাওয়া গেছে সেই ক্ষেত্রফলটা হচ্ছে এটা। তো দেখি বন্ধুরা, একটু চেক দিই বিন্দুটাকে ভুল করছি নাকি। এটা কত, 40 আর 03, 4003 বিন্দু 4003, ঠিক আছে। তাহলে আমাদের এম বিন্দুর স্থানাঙ্ক আমি এখানে লিখছি 40, এখানে উঠাই রাখছি 40, এটা হচ্ছে 03, 40 এবং 03 অনুপাত এখানে স্পষ্ট করে বলছে যে মূলবিন্দুর সাথে যে ত্রিভুজগুলো সমত্রিখণ্ডক, সমত্রিখণ্ডক, তার মানে এটা এম এটা এন, সমান 3 ভাগে ভাগ হবে। সমান 3 ভাগে ভাগ যদি হয় তাহলে অবশ্যই আমরা এখানে অনুপাত নাম্বার 1 1 ধরতে পারি, এখানে অনুপাত নাম্বার 2, তার মানে সমত্রিখণ্ডক এখানে 1 ভাগ আছে, এখানে 2 ভাগ আছে, মোট 3 ভাগ। তাহলে অনুপাতটা কত হয়, এম বিন্দুর স্থানাঙ্কটা খেয়াল কর, 1 গুণ হচ্ছে এখানে 0-র সঙ্গে, 1 গুণ হলো 0-র সাথে, 2 গুণ হয়েছে এখানে 4-এর সঙ্গে, 2 গুণ হয়েছে 4-এর সাথে, তারপরে 1 গুণ হয়েছে আবার এখানে 3-র সঙ্গে, 1 গুণ 3-র সঙ্গে, 2 গুণ হচ্ছে 0-র সঙ্গে, 2 আসে গুণ হবে পরেরটা 0-র সঙ্গে, ঠিক আছে হিসাব। তাহলে এখানে কত আসলো, এখানে আসলো যেটা যে এখানে 4 দুগুণ 8, 8/3, আর এখানে হচ্ছে 3, এটা 0, অর্থাৎ 3/3 মানে 1, এখানে 2 রাখে 3, ঠিক আছে। অর্থাৎ 8/3 আর 1, এটা হচ্ছে স্থানাঙ্ক, এটা হচ্ছে এম বিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, পেয়ে গেলাম। এরপরে এন বিন্দুর স্থানাঙ্ক খেয়াল করো, এন বিন্দুর স্থানাঙ্ক তো আমরা সহজে এর মাঝখানে, যেহেতু এম, এই যে এম আর বি, এটার মাঝখানে এন আছে, তাহলে তো সহজেই আমরা ওটা ইউজ করতে পারি মধ্যবিন্দুর সূত্র। সেই সূত্র ইউজ করছি 8/3, 8/3 প্লাস 0, 8/3 প্লাস 0/2, তাহলে কত হবে? আর এটা কত, এটা হচ্ছে 1 + 3/2, 1 + 3/2, তার মানে এখানে এন বিন্দুর স্থানাঙ্ক কত হলো তাহলে? তাহলে এখানে হচ্ছে 8/3 হিসাব করলে কত হয়, 8/3, 3 দুগুণ 6, ঠিক আছে, এটা নিচে নামবে, অর্থাৎ 8/3, 8/3কে যদি আমি হিসাব করি 8/3 ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে 8/3, আর এটা উল্টে যায় 1 আছে উপরে, অর্থাৎ 1/2, তার মানে 8/6, 8/6, আর এটা 2, অর্থাৎ এন বিন্দুটাও ঠিক আছে, ভুল নাই। তাহলে আমাদের হিসাবটা দেখি একটু, আরেকটু ক্ষেত্রফলের হিসাবটা দেখি। ক্ষেত্রফলের যেটা হিসাব সেটা হচ্ছে মূলবিন্দু 0 0, মূলবিন্দুর সাথে বলে দিচ্ছে এখানে স্পষ্ট করে যে মূলবিন্দুর সাথে যে ত্রিভুজ গঠন করে, তো মূলবিন্দুর সাথে ত্রিভুজ গঠন করলে প্রথমে মূলবিন্দুটা আমি 0 0 লিখছি, তারপরে কত লিখছি আমি 0 0, তারপরে এম বিন্দু, কোনো সমস্যা নাই, এম বিন্দুটা হচ্ছে 8/3 আর 1, 8/3 আর 1, তারপর লিখছি কত এন বিন্দু, এন বিন্দুটা হচ্ছে 8/6, 8/6 আর 2 আর 0 0, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই। তাহলে এখন হিসাবটা দেখি, ওপরে 0-র সাথে এটা গুণ, প্রথমে কত আছে, প্রথমে এখানে মিস্টেক করছি নাকি না, 0-র সঙ্গে 1 গুণ করলে কত হয় 0, এটার সঙ্গে এটা গুণ, অর্থাৎ 8/3 আর 2 এর সাথে গুণ করলে 16/3, 16/3, ঠিক আছে, 8/6 0 0, ঠিক আছে, এরপর মাইনাস 0-র সাথে এটা গুণ করলে 0, এরপরে মাইনাস 1-এর সাথে এটা গুণ করলে 8/6, 8/6, এটা 8/3 লেখছে এখানে, এইখানে মিস্টেক হয়ে গেছে, 8 বাই কত 6, এরপরে কত, এটার সঙ্গে এটা গুণ করলে 0, এখন ঠিক আছে। এখন দেখো এইখানে মিস্টেক হয়ে গেছে, যেটা হিসাব সেটা হলো যে এইখানে যদি আমরা এখন কত হাফ রাখি, তাহলে 1/16/3, আর মাইনাস থাকলে কত 8/6, এটা থাকে, এটা যদি আমি হিসাব করি তাহলে কত হয়, এখানে হাফ থাকে, আর এখানে লসাগু কোনো হয় 6, তাহলে 2, 16 গুণ 32 মাইনাস 8, তাহলে কত হলো, এখানে তো হাফ থাকলোই, 32 থেকে 8 24, 24/6, তাহলে কত থাকলো, তাহলে যেটা হলো এখানে কাটাকাটি করলে 6, 6 দুগুণ 12, অর্থাৎ 24, ওপরে 24 নিচে 12, অর্থাৎ 2 বর্গ একক, 2 বর্গ একক, এই 2 বর্গ একক হচ্ছে ক্ষেত্রফল। প্রথমে আমি এখানে সবই ঠিক ছিল, এখানে হিসাবে গুণ করতে একটু ভুল হয়েছিল, সেজন্য উত্তরটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ উত্তরটা ভুল হয়ে গেছে। আমাদের এখন 2 বর্গ একক হচ্ছে এটা ফাইনালি ক্ষেত্রফল।
অর্থাৎ একটু ফ্রেশ ক্ষেত্রফল না দিয়ে এরা অনেক ঘুরাইছে, অনেক ঘোরানোর কারণে আমাদেরকেও অনেক ঘুরাতে হলো আর কি। তা না হলে সরাসরি যদি বিন্দু দেওয়া থাকতো এই 0 m n, তাহলে তো খুব সহজেই ক্ষেত্রফলটা পেয়ে যেতাম। অর্থাৎ ফ্রেশ মান থাকলে তো কোনো সমস্যাই নাই, আমরা সহজেই করতে পারতাম। যাই হোক বন্ধুরা, এভাবে বিন্দুগুলি বের করতে হলে অবশ্যই আমাদেরকে এজন্য সরলরেখার প্রথম থেকে, অর্থাৎ সরলরেখার যেই অধ্যায়গুলো আছে প্রথমেই পার্ট এতে যেটা আছে সেটা হচ্ছে দূরত্ব নির্ণয়, বিতে যেটা আছে সেটা হচ্ছে যে অনুপাতের সাহায্যে বিভিন্ন বিন্দুগুলো বের করা, এগুলো সম্পর্কে খুব ভালো জ্ঞান না থাকলে কিন্তু যতই ভিতরে যাব ততই কিন্তু পেঁয়াজ লাগবে। অর্থাৎ যতগুলো ক্লাস আমরা পূর্বে যেগুলো ক্লাস আছে সেগুলো ক্লাস অবশ্যই আমার যদি ফলো না করা হয় তাহলে কিন্তু এই হুট করে আসে যদি এই ক্লাসের মধ্যে ঢোকা হয় তাহলে কিন্তু এই অনুপাতের মাধ্যমেই বিন্দুগুলি বের করাই কষ্ট হয়ে যাবে। তো বিন্দু বের করতে না পারলে কিন্তু ক্ষেত্রফলও অসম্ভব করা। যাই হোক বন্ধুরা, পরবর্তী প্রবলেম চলে যায়। দেখি পরবর্তী প্রবলেমটা কি আছে। এখানে সব যদিও ক্ষেত্রফল, কিন্তু একটু কথার মধ্যে পেঁয়াজ আছে। তো পরবর্তী প্রবলেম, অর্থাৎ প্রবলেম 1 তো ওকে। প্রবলেম 2, প্রবলেম 2 এ যেটা আছে সেটা দেখো, খেয়াল করো কি লেখা আছে এখানে। প্রবলেম 2 এ যেটা বলা আছে, ত্রিভুজ ও এ বি এর ও হলো মূলবিন্দু। এটা ত্রিভুজ, এটা আমি একটু সলভ করি। রিসেন্টলি প্রশ্ন তো একটু জটিল বেশি করছে, রিসেন্ট প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল বেশি। আমি অক্ষ আঁকালাম ও এ বি, এখানে কথা বলছে হচ্ছে ও এ বি, ও মূলবিন্দু, এ বি জানি না কোথায়। তবে এখানে একটা ক্লু দেওয়া আছে যে ও হলো মূলবিন্দু, ও এ এবং ও বি, ও এ এবং ও বি বাহুদের দৈর্ঘ্য, প্যাচ দেখছো কি রকম, ও এ এবং ও বি, ও থেকে এ এই দিকে যাবে আর ও থেকে বি হচ্ছে এই দিকে গেছে। বাহুদের দৈর্ঘ্য এবং দিক যথাক্রমে কত মান দিয়ে দেওয়া আছে, 5/2 আর 3/2। অর্থাৎ এতটুকুর মান দেওয়া আছে 5/2, এতটুকুর মান দেওয়া আছে আমার 5/2, এটার মান দেওয়া আছে 3/2। তাই যদি হয় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর উল্লেখ করা আছে, তাহলে এইখানে আমি লিখতে পারি এ বিন্দু, এইখানে লিখতে পারি আমি বি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে, এখান থেকে এতটুকুর মান যদি 5/2 হয় তাহলে এ বিন্দুর স্থানাঙ্কটা হবে 2 আর 0। আর এখানে এতটুকু, এখান থেকে এতটুকুর মান যদি 3/2 হয় তাহলে বি বিন্দুর স্থানাঙ্কটা হবে 0 আর 3/2। সুন্দর কথা। এত বরাবর ত্রিভুজটির ক্ষেত্রফল ও ভরকেন্দ্র নির্ণয় করে, খুব সহজ। এরপরে ক্ষেত্রফল, অর্থাৎ আমি যদি যোগ করি, এটাকে যোগ করি, তাহলে দেখো এটা হচ্ছে মূলবিন্দু ও 0 0, এটা হচ্ছে এ বিন্দু 5/2 আর এটা হচ্ছে বি বিন্দু 0 আর 3/2। বলছে এটার ক্ষেত্রফল বের করতে হবে এই ত্রিভুজের, এবং ভরকেন্দ্র বের করতে হবে। ভরকেন্দ্র পরে হিসাব, আগে ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল আমরা সলিউশন করে ফেলি এটা সহজেই। 2 নম্বর সলিউশন। চিত্র থেকে সহজে আমরা বিন্দু পেয়ে যাচ্ছি। কীরকম? মূলবিন্দু 0 হলো 0 0 আর এ বিন্দু 5/2 আর 0 এবং বি বিন্দু 0 আর 3/2। অর্থাৎ ক্ষেত্রফল একটা বুঝলে আর করতে হবে না। ক্ষেত্রফল প্রথমে 0 0 নিলাম, তারপরে 5/2 0 নিলাম, এরপরে 0 আর 3/2 নিলাম, এরপরে এগেইন 0 0 নিলাম। অর্থাৎ যেখান থেকে বিন্দু নেওয়া স্টার্ট, প্রথমে এটা নিছি, তারপরে এটা, তারপরে এটা, আবারও এটা শুরু। তাহলে হিসাব করো, এটার সঙ্গে এটা গুণ করলে 0 প্লাস, এটার সঙ্গে এটা গুণ করলে 0 প্লাস, এটার সঙ্গে এটা গুণ করলে 3 5 15/4, অর্থাৎ 15/4। এরপর এটার সঙ্গে এটা গুণ করলে 0 মাইনাস, এটার সঙ্গে এটা গুণ করলে আবারও 0, এটার সঙ্গে এটা গুণ করলে আবারও 0, এটার সঙ্গে এটা গুণ করলে আবারও 0। তাহলে কত হচ্ছে? খুব সহজ হিসাব, ওপরে 15ই থাকে, নিচে 4 2 8 বর্গ একক। এতটুকুই ক্ষেত্রফল। এখন যদি বল ভরকেন্দ্রের সূত্র কি? ভরকেন্দ্র তো আমরা
গত ক্লাসে ভরকেন্দ্র নিয়ে আলোচনা করছি। ভরকেন্দ্রের সূত্র হচ্ছে বিন্দুগুলি, অর্থাৎ প্রথমটা, এটা প্রথমটা হচ্ছে 0 প্লাস এটার প্রথমটা হচ্ছে 5/2 প্লাস এটার প্রথমটা হচ্ছে আবার 0 ডিভাইডেড বাই 3 অনুপাত আবারও প্রথম থেকে এটার দ্বিতীয়টা প্লাস এটার দ্বিতীয়টা 3/2/3, তাহলে কত আসলো? এটা 5/2 নিচে গুণ হচ্ছে 6, অর্থাৎ 5 একবারে 6, এটা কত 3/2 অর্থাৎ 3/6। এটা হচ্ছে ভরকেন্দ্র। 3/6 একটু কাটা যায়, 5/6 এটা কাটাকাটি করা যাবে না, 5/6 থাকলে এটাকে কাটলে আমি 1/2 করতে পারি। তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল আর এইটা হচ্ছে ভরকেন্দ্র। ভরকেন্দ্রের সূত্র খুবই সোজা, গত ক্লাসে যেটা আলোচনা হয়েছে, অর্থাৎ ক্ষেত্রফল এবং ভরকেন্দ্র এই অঙ্কটা আছে, রিসেন্টলি প্রশ্ন করছে। এরপরে আসি ক্ষেত্রফল বিষয়ে। এখানে আরও কিছু অঙ্ক ক্ষেত্রফল বিষয় আছে, যেমন ধরো 7 নম্বর একটা ক্ষেত্রফল, এটাও কাহিনী শেষ করে ফেলি। 7 নম্বর অঙ্কটা খেয়াল করো, এটা আমি বলে দিই, ক্ষেত্রফলের সাথে আছে যে এবিসি ত্রিভুজের মধ্যমাগুলির মধ্যবিন্দু এটা এটা এবং এটা, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে। এটা বুয়েট 1-2 সেশনে, এটা আমার অ্যাডমিশন গ্রুপের মধ্যে দেখলেই, অর্থাৎ প্লেলিস্টে অ্যাডমিশন গ্রুপে অবশ্যই এই প্রশ্নটা আমার আছে। তারপরে একটু হালকা একটু বলে দিচ্ছি শুধু যে কেমনে ওটা ক্ষেত্রফলটা বের করবো। আমাদের এখানে বলা আছে ত্রিভুজের মধ্যমাগুলি 7 নম্বর। আমি 7-এ গেলাম, একটু হুট করে ক্ষেত্রফল রিলেটিভ জিনিসটা শেষ করে ফেলি। এখানে ত্রিভুজের মধ্যমাগুলির মধ্যবিন্দু, মধ্যমাগুলির আবার মধ্যবিন্দু, একটা ত্রিভুজের হিসাব দেখো, এ বি সি, এটার মধ্যমা যদি এভাবে আঁকাই আমরা, এই মধ্যমা আঁকালাম, কিন্তু মধ্যমা আঁকালে জাস্ট এই বিন্দুটা শুধু নিব, কারণ অনেক চিত্রের মধ্যে প্যাঁচ লেগে যাবে। সেজন্য প্রথমে মধ্যমাগুলির এই মধ্যবিন্দুগুলো নিলাম। ওটা যদি বলে যে একটা ত্রিভুজের মিশাই দিন, যদি বলে একটা ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু দেওয়া আছে, এই যে ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে। ধরো এটা হলো এম, এটা হলো এন, এটা হলো পি। তাহলে এই এন, এটার ক্ষেত্রফল বের করতে গেলে প্রথমে আমাকে এই এ বি সি এর ক্ষেত্রফল বের করতে গেলে প্রথমে যেটা আমার করতে হবে, যদি দেওয়া থাকে বাহুগুলির মধ্যমাগুলির মধ্যবিন্দু না বলে শুধু বলে বাহুগুলির মধ্যবিন্দু, অর্থাৎ টোটাল ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল এ বি সি টোটাল ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে 4 ইন্টু ত্রিভুজ ক্ষেত্রফল অফ এম এন পি, অর্থাৎ এই বাচ্চা ত্রিভুজটার ক্ষেত্রফলের সাথে 4 গুণ করলে টোটাল এবিসির ক্ষেত্রফল পাওয়া যাবে। এখানে যেটা আছে সেটা হচ্ছে ত্রিভুজটির বাহুগুলির মধ্যমাগুলির মধ্যবিন্দু, অর্থাৎ এ বি সি, এই ত্রিভুজের প্রথমে মধ্যবিন্দু, তাদের আবার বাহুগুলির মধ্যবিন্দু। এটা ধরো এটা এম এন পি, এটা ধরো কিউ আর এস। আমি যদি এখন টোটালি এই ক্ষেত্রফলটা বের করতে চাই, অর্থাৎ ক্ষেত্রফল যদি আমি নিতে চাই এরকম, যে আমি নিব স্যার ক্ষেত্রফল এটা কোনটা, যে ত্রিভুজ ক্ষেত্রফল অফ এ বি সি, আমি এই ক্ষেত্রফলটা নিব, এবিসির ক্ষেত্রফল নিব, অর্থাৎ পুরো এবিসির ক্ষেত্রফলটা নিব। আর দেওয়া আছে তোমার মনে করো এটা, অর্থাৎ কিউ আর এস। তাহলে কিউ আর এস এর মতন এখানে 16টা ত্রিভুজ আছে, তাহলে 16 ইন্টু ত্রিভুজ ক্ষেত্রফল অফ কিউ আর এস, অর্থাৎ এই বাচ্চাটা, এইটা কিউ আর এস এর ক্ষেত্রফলের সাথে 16 গুণ করতে হবে। 16 গুণ করে টোটাল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের, যদি কখনো বাহুগুলির মধ্যমা দেওয়া থাকে অথবা মধ্যমাগুলির মধ্যবিন্দু দেওয়া থাকে, এই হিসাব করলে আমাদের হয়ে যাবে। এই অঙ্কটা যেটা আমরা বুয়েটে পড়ছে, এটা মধ্যমাগুলির মধ্যবিন্দু, অর্থাৎ 16 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ এই যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলির ক্ষেত্রফল বের করে 16 দিয়ে গুণ করলে আমি টোটাল ত্রিভুজটির ক্ষেত্রফল পাবো। এই চিত্র। তো বন্ধুরা, এগুলো সব ক্ষেত্রফলের বিন্দু থেকে ক্ষেত্রফল, শুধু বিন্দু থেকে ক্ষেত্রফল বের করার নিয়ম। এখন আমি সমরেখা থেকে একটু যাবো।
সমরেখার বিষয়টা দেখো, এখানে আমি 3টা অঙ্ক উঠাই রাখছি, এ একটা, এ একটা, এ একটা, 3টা। এই অঙ্কটা, এই অঙ্কটা আর এই অঙ্কটা 3টাই সমরেখর অঙ্ক। তো সমরেখর অঙ্কর জন্য আমি প্রথমে এই যে লাস্ট এই 6 নম্বর অঙ্কটা আগে সলভ করি, বেশি ভালো হবে তোমাদের বুঝতে। অর্থাৎ নাম্বার 6, এটার সলিউশন আমি প্রথমে করি। খেয়াল করো, এখানে 3টা বিন্দু দেওয়া আছে। একটা বিন্দু হচ্ছে এ বি, আরেকটা বিন্দু হচ্ছে বি এ, আরেকটা বিন্দু হচ্ছে 1/a আর 1/b। আমি বলছিলাম যে দুইভাবে সমরেখ চেক করা যায়। বলছে যে 3টা বিন্দু দেওয়া হলো এখানে, তুমি বিন্দু 3টি সমরেখ, সেটা তুমি হলে সমরেখ হলে a প্লাস বি এর মান 0 এটা দেখাতে বলছে। তো ঢাল দিয়ে করা যাবে, ক্ষেত্রফল দিয়ে করা যাবে। আমরা যদি ক্ষেত্রফলের চিন্তা করি যে ক্ষেত্রফল অফ এ বি সি, ধরে নিলাম এটার স্থানাঙ্ক এ, এটার স্থানাঙ্ক বি, এটার স্থানাঙ্ক সি, তাহলে ক্ষেত্রফল অফ এ বি সি যদি হয় তাহলে বিষয়টা কীরকম, ক্ষেত্রফল কেমনে বের করে? এ বি বিসি 1/a আর 1/b, আবারও এ বি। এই তাহলে আমি টোটালি বিন্দুগুলো উঠাই নিয়েছি, প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, ক্ষেত্রফল বের করবো। কোনো কথা নাই, সমরেখ বলা আছে, আমি কোনো কথা ছাড়া আগে ক্ষেত্রফল বের করতেছি। তাহলে দেখো, হিসাব করো, এখানে কি ছিল, সরি এ বি, তারপর বিসি ছিল না, তো বি আর এ ছিল। তাহলে এখানে গুণ করলে হচ্ছে এ স্কোয়ার, এরপরে প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে বিবি কাটা 1, এরপরে প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে, ঠিক লিখছি তো, এ বি এবং এ 1/a 1/b, 1/a 1/b, এটা বি এ, ঠিক আছে। তার মানে এটার সঙ্গে এটা গুণ করলে আমার হচ্ছে এ স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে বিবি কাটা যাচ্ছে 1, এটার সঙ্গে এটা গুণ করলে কাটিচ্ছে না, সেজন্য দেখলাম যে কাটিচ্ছে না এটা। তাহলে ওপরে কত যাচ্ছে, ওপরে যাচ্ছে বি আর নিচে যাচ্ছে এ, এরপর হচ্ছে মাইনাস, এটার সাথে এটা গুণ করলে হচ্ছে বি স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে -1 হচ্ছে এ কাটা, আর এটার সঙ্গে এটা গুণ করলে এটা আবার কাটিচ্ছে না, অর্থাৎ a/b হচ্ছে এটা, এরকমই আসতেছে। তাহলে এটা কাটলো কি, 1 1 কাটা, হাফ থাকলো এ স্কোয়ার আর বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যদি থাকে প্লাস b/a মাইনাস a/b, বিষয়টা এরকম থাকলো। আমরা টেকনিক্যালি একটু করি, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা যদি হিসাব করি আমি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে পারবো, প্লাস এই দুটো যদি আমি লসাগু করি, এই দুটার কী হবে, লসাগু করলে এ বি হবে। এ বি যদি হয় তাহলে এখানে এ কাটা, অর্থাৎ বি স্কোয়ার, বিষয়টা এরকম হলো, হোক সমস্যা নেই। তো কমন না যেত তাও দরকার নেই, এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি রাখলাম। এটাকে যদি ভাঙাই তাহলে বি প্লাস এ, এখানে কিন্তু প্লাস আছে, আর বি মাইনাস এ, ওপরেও ভেঙে দিলাম, এখানে এ বি। এটা আমি যদি এখানে আরেকটু ছোট করতে চাই, হাফ, দেখো এটা প্লাস কমন নিলাম, অর্থাৎ এ প্লাস বি যদি কমন নিই, বিষয়টা কিন্তু এরকম দাঁড়াবে যে এ মাইনাস বি, আর এখানে প্লাস, এখানে বি মাইনাস এ আর এ বি, এইটা কিন্তু আমরা দেখতে পারবো ক্ষেত্রফল। এখন একটু ঝামেলা হয়ে গেছে, ঢাল দিয়ে করলে হয়তো এতে সহজ হতো, কিন্তু এটার ক্ষেত্রে সহজ হতো, অন্যটার ক্ষেত্রে জটিল আরও বেশি হতো। আর ক্ষেত্রফল দিয়ে করলে সবগুলো একই রকম, একভাবেই চলবে। তো আমরা যদি এখন ক্ষেত্রফলের শর্ত, অর্থাৎ সমরেখ হলে কী রুল ছিল, সমরেখ, আমরা এখানে লিখলাম সমরেখ হলে, সমরেখ 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 হলে, সমরেখ হলে রুলস কি, সমরেখার রুলস হলো এই ক্ষেত্রফল ইকুয়াল টু 0, অর্থাৎ ক্ষেত্রফল অফ এ বি সি এর মান 0, তার মানে এই পুরোটা সমান 0 লিখবো। এখন আমি একটু উপরে মিশিয়ে দিলাম, এখানে দেখো নিচেরটা আমার কি লেখা আছে, নিচের লাইনটা রাখলাম,
তাহলে ক্ষেত্রফল এগুলো শূন্য, অথবা এটা চলে যাও এখানে, তাহলে হাফ থাকলো এ প্লাস বি থাকলো, আর এখানে এ মাইনাস বি থাকলো প্লাস বি মাইনাস এ বাই এ বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে শূন্য। তাহলে হাফ ফেলে দিলাম, এইটাও মনে করো ফেলে দিলাম। কেন? আমার দরকার নাই। কেন দরকার নাই? আমার এখান থেকে শুধু এটাই আমার চাইছে প্রমাণে। আমি যদি এখান থেকে লিখি যে এ প্লাস বি ইকুয়াল টু শূন্য, এটা। আর এখানে অথবা যদি কেউ লেখে কোনো সমস্যা নেই, যে এ মাইনাস বি এখানে প্লাস বি মাইনাস এ আর এ বি, তখন এটা নট ইকুয়াল টু শূন্য দিতে হবে, যেহেতু এটা প্রুফ আমার নাই। তাহলে এটাই হচ্ছে প্রমাণিত। এই হচ্ছে আমার এটার প্রমাণ, যেটা চাইছে সমরেখর কথা। এরকম আর দুটি অঙ্ক আছে এখানে, 3 নাম্বার এবং 4 নাম্বার। এর মধ্যে একটা অঙ্ক করে আমি আজকে ক্লাস শেষ করব। দেখো, এ এর মান কত হলে 3টি বিন্দু দেওয়া আছে, বিন্দু 3টি একই সরলরেখার ওপর অবস্থিত, মানে সমরেখ। একই সরলরেখার ওপর অবস্থিত কথার অর্থ হচ্ছে 3টা বিন্দু এরকম একটা রেখার ওপর অবস্থিত, অর্থাৎ সমরেখ। অর্থাৎ ক্ষেত্রফল বের করে, ক্ষেত্রফল এগুলো শূন্য ধরে কাজ করলে কিন্তু হয়ে যাবে। আমরা যদি পরেরটা চিন্তা করি, পরটা দেখো, একটি ত্রিভুজের, এগুলো অঙ্ক রিসেন্টলি পড়া, এই জন্য আমি রেখে রাখছি। একটি ত্রিভুজের শীর্ষত্রয় যে স্থানাঙ্ক দেওয়া আছে, 3টা শীর্ষের স্থানাঙ্ক, এ একটা এবং এ একটা, বলছে তার ক্ষেত্রফল বের করতে বলছে। প্রথমে ক্ষেত্রফল বের করতে বলছে, তারপর বলছে দেখাও যে টি ইকুয়াল টু 2 অথবা টি ইকুয়াল টু -হাফ হলে ওই বিন্দুগুলি সমরেখ হবে। অর্থাৎ সমরেখের শর্ত ফেলে ক্ষেত্রফল ইকুয়াল টু 0, প্রথমেই বলছে কোনো কথা ছাড়া ক্ষেত্রফল বের করো। ক্ষেত্রফল বের করলে যা হবে সেটা একটা অ্যান্সার। তারপর বলছে ক্ষেত্রফল টি ইকুয়াল টু 2 আর টি ইকুয়াল টু -হাফ হলে ওই বিন্দুগুলি সমরেখ হবে। তার মানে ক্ষেত্রফল ইকুয়াল টু 0 ধরে ক্যালকুলেশন করলে আমার এই টি এর মান দুটি বের হবে। এটা সমরেখের শর্ততেই একই কথা, যে সমরেখ আছে, এজন্য আমি ক্ষেত্রফল ইকুয়াল টু 0 ধরে ক্যালকুলেশন করলে এই টি এর দুটি মান আমরা পাবো। উপরে একটা রাখছি সেম কেস, যে এ এর মান কত হলে এ একটা বিন্দু এবং এ একটা বিন্দু। বলছে বিন্দু 3টি একই সরলরেখার ওপর অবস্থিত হবে। তার মানে একই সরলরেখার ওপর অবস্থিত হলে এই 3টি বিন্দুর ক্ষেত্রফল বের করে ক্ষেত্রফল ইকুয়াল টু 0 ধরে ক্যালকুলেশন করলেই আমাদের ওই যে মানটা চাইছে এ এর মান, সেই এর মানটা বের হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমরা একটা অঙ্ক করি, হয় উপরেরটা অথবা নিচেরটাই করি। নিচেরটাতে কি আছে, অর্থাৎ 4 নম্বর সলভে দেখো, 4 নম্বরটা, নাম্বার 4 এর সলিউশনটা কি আছে, বিন্দুগুলো আগে তুলে নিই। একটা বিন্দু মনে করি, আমরা একটা বিন্দু এখানে, আচ্ছা ধরেই নিই, যে ধরি এ একটা বিন্দু, 4 নম্বর করতেছি। এ একটা বিন্দু হচ্ছে টি প্লাস 1 আর 1, এ একটা বিন্দু। বি একটা বিন্দু, দেখো ধরো বি একটা বিন্দু হচ্ছে 2t প্লাস 1 আর 3, 2t প্লাস 1 আর 3। এরপরে সি একটা বিন্দু, 2t প্লাস 2 আর 2t প্লাস 2 এবং 2 আর 3, এই 3টা বিন্দু। একটা বিন্দু টি হচ্ছে টি প্লাস 1 আর 1, আরেকটা বিন্দু 2t প্লাস 1, 2t প্লাস 1 আর 3, আরেকটি বিন্দু 2t প্লাস 2, 2t প্লাস 2 আর 2t। প্রথমে বলছে ক্ষেত্রফল নির্ণয় করো, তারপর বলছে যে সমরেখ, অর্থাৎ সমরেখ হলে টি এর মানগুলো বের করো। আমরা প্রথমে ক্ষেত্রফল বের করি, কোনো কথা ছাড়াই ক্ষেত্রফল বের করি। বিন্দুগুলো উঠাই। প্রথম বিন্দু হচ্ছে টি প্লাস 1, নিচে 1। এরপরে হচ্ছে 2t প্লাস 1, নিচে 3। এরপর হলো 2t প্লাস 2, নিচে 2t। এরপর প্রথমটা রিপিট, t প্লাস 1 আর 1। ক্ষেত্রফল গুণ করো, 3 দিয়ে গুণ করলো, এটার সঙ্গে এটা গুণ, তাহলে কত হচ্ছে 3t প্লাস 3। এরপরে প্লাস, এটার সঙ্গে এটা গুণ, 4t স্কোয়ার প্লাস 2t প্লাস এটার সঙ্গে এটা গুণ, অর্থাৎ এটার সাথে 1 দিয়ে গুণ করলে 2t
প্লাস 2 বাস। এরপরে মাইনাস, আসো 1-এর সাথে গুণ করো, 1-এর সাথে গুণ করলে মাইনাস 2t মাইনাস 1। এরপরে আবার মাইনাস 3 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6t আর মাইনাসে মাইনাসে মাইনাস 3 দুগুণ 6। এরপর আবার মাইনাস, এটার সঙ্গে এটা গুণ করো, অর্থাৎ 2t স্কোয়ার মাইনাস 2t, 2t দিয়ে 1 গুণ করলে মাইনাস 2t। এটা অনেক বড় হিসাব, যতই বড় হোক হিসাব ঠিক থাকলে কোনো সমস্যা নেই। দেখো তাহলে বন্ধুরা এখানে আমি স্কোয়ারের হিসাব করলে আগে প্রথমে স্কোয়ারের হিসাবটা লিখে নিই। তো 4t স্কোয়ার থেকে 2t স্কোয়ার বাদ দিলে আমার থাকে কত? 2t স্কোয়ার। এখন হচ্ছে টি এর হিসাব। টি এর হিসাবে এখানে পজিটিভ 3টা, এখানে 2টা, 5টা, আরও 2টা, 7টা, সেখান থেকে 2টা বাদ, অর্থাৎ এটা কেটে দিতে পারি, কেটে দিলাম। তাহলে থাকলো কত? 3টা, 2টা, 5টা, 5টা। আর এখানে তাহলে কত? এখানে আছে 6টা, 2টা, 8টা, মাইনাস 8টা, তাহলে থাকলো মাইনাস 3t, মাইনাস 3টি থাকে। এরপরে হিসাব করার সংখ্যাটা এখানে আছে 3, এখানে 2, 3 2 5, 5 থেকে 1 বাদ 4, 2, তার মাইনাস 2, এখানে 6 আছে। এইটা হচ্ছে আমার ক্ষেত্রফল। তার মানে যে ক্ষেত্রফলটা চাইছে সেই ক্ষেত্রফলটা প্রথম অংশের অ্যান্সার এটা ক্ষেত্রফল। এরপরে বলছে সমরেখ শর্ত মতে এই যে ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল অফ এ বি সি এর মান 0। কেন 0? এখানে এই যে একটা কথা বলা আছে, আমি 4 নম্বর অঙ্ক করতেছি, দেখো সমরেখ। এই সমরেখর কারণে আমরা এটা 0 ধরে কাজ করতে পারবো। তো 0 ধরে কাজ করলে কি হচ্ছে, আমরা এখানে যেটা জানি সেটা পাইছি, যেটা ক্ষেত্রফলের হাফ 2t স্কোয়ার 3t মাইনাস 2, এটা ইকুয়াল টু 0। হাফ ফেলাই দিলাম ওই পাশে, তাহলে হাফ যদি ফেলাই দিই তাহলে কী থাকবে? 2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2 ইকুয়াল টু 0, এটা থাকবে। এখন এটা মিডিল ফ্যাক্ট করো। এটা মিডিল ফ্যাক্টর কত? 3 2 4, অর্থাৎ 2t স্কোয়ার 4 যেহেতু, তাহলে মাইনাস 4t আর প্লাস t মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে 2t কমন নিলাম, 2t কমন নিলে থাকবে হচ্ছে t মাইনাস 2 আর প্লাস 1 কমন নিলে t মাইনাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ t মাইনাস 2 থাকলো আর ওইখানে হচ্ছে 2t প্লাস 1 থাকলো ইকুয়াল টু 0। তাহলে এখন কি হচ্ছে? হয় t মাইনাস 2 এর মান 0 আর 2t প্লাস 1 এর মান 0, অর্থাৎ t এর মান 2 আর এখান থেকে পাচ্ছি t এর মান মাইনাস হাফ। এই যে t এর মান 2 আর এত হাফ, এটা আমাকে প্রমাণ করে দেখাতে বলছে। এটা দেখাতে বলছিল, এরা দেখালাম। তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা যেটা হলো সেটা হচ্ছে যে আমাকে সমরেখ কথা থাকার কারণে আমরা টি এর মানটা বের করতে পারলাম। যদি না বলতো ক্ষেত্রফল এই পর্যন্ত ওকে ছিল, কোনো সমস্যা নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্ষেত্রফল বিষয়ে যাবতীয় কথা, অর্থাৎ ক্ষেত্রফলের এখানে যে অঙ্কগুলো ছিল, অর্থাৎ ক্ষেত্রফল এবং সমরেখ, 2 টপিক এখানে শেষ করছি। অর্থাৎ আজকে 3C, অর্থাৎ 3C, এই 3C অধ্যায়টা আজকে সম্পূর্ণ শেষ হলো। আমরা পরবর্তীতে, অর্থাৎ নেক্সট ক্লাস, আমরা আবারও 3D সঞ্চার পদ, এই সঞ্চার পদের এই ক্লাস নিয়ে আমরা আবারও হাজির হব। আশা করি সঙ্গেই থাকবে।